আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ফাইল দেখা শেষে আমার কাছে এসে আপনি ফাইলটার এমন হাল করেছেন কেন? ম্যাডাম ঠিক মতোই তো করছি। দেখুন তো কি করেছেন ফাইলটার, আবার বলেন কই কি করেছি। ফাইলটা ছুঁড়ে মারলো আমার দিকে। 1 ঘন্টার মধ্যে ফাইলটা কমপ্লিট দেখতে চাই। ওকে ম্যাডাম। কাগজগুলো কুড়িয়ে কাজ করতে লাগলাম। কি ভুল করেছেন আপনি দেখি? সামান্য ভুল, এটা ভুল ধরে না, কিন্তু ম্যাডাম ভুল ধরলো। আরে বুঝেন না কেন, ম্যাডাম খুব কড়া, কোথাও ভুল হলে সে তো শেষ। এটা বলে আবার ফাইলটা কাজ করতে লাগি। 1 ঘন্টা পর ফাইলটা জমা দেই। এইবার কোনো ভুল নাই। আপনি এমন উদাসীন হয়ে থাকেন কেন? কই না তো। কোনো প্রবলেম? আরে না। আচ্ছা, আপনার চেহারার এমন হাল হচ্ছে কেন দিন দিন? কি রকম? মুখটা একেবারে শুকনা, আর সবাই দিন দিন চেহারা উজ্জ্বল হয়, কিন্তু আপনার তো উল্টা। তেমন কিছু না। কি হচ্ছে এখানে? কিছু না ম্যাম। দেখতেই তো পাচ্ছি কি হচ্ছে, কাজের দিকে নাই, আলাপে আছে। সরি ম্যাম। শাট আপ, কাজ করেন। সরি, বৃষ্টি আমার জন্য আপনার বকা খেতে হলো। আরে না ম্যাডাম, এমনই কাজ করেন, আবার দেখলে সমস্যা হবে। তারপর আমি বাসায় গেলাম। বাসায় গিয়ে আমি আমার জন্য ভাত রান্না করতে বসালাম। তারপর আমি ফ্রেশ হতে গেলাম। তারপর ফ্রেশ হয়ে আমি বাইরে বের হয়ে দেখি রিয়া সকল পাতিল আছাড় মেরে ভেঙে ফেলেছে এবং পাতিলের মধ্যে থাকা সব তরকারি ভাত এগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তারপর আমি এগুলোকে পরিষ্কার করে অফিসের দিকে রওনা দিলাম এবং আমি গিয়ে ম্যাডামের রুমের উদ্দেশ্যে গেলাম তার সাথে কথা বলার জন্য। ম্যাম আসবো? হ্যাঁ আসুন। ম্যাম আপনার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলো, কি কথা? ম্যাম আমার টাকাটা যদি দিতেন তাহলে খুব উপকার হতো। আপনার সব টাকা কেটে নেওয়া হয়েছে আপনাদের অফিসে দেরি করে আসার কারণে। এখন আপনার কোনো টাকা নেই, আর এখন আপনার আগামী মাসের টাকাটা থেকেও কেটে নেওয়া হচ্ছে। ম্যাম দেখুন, আমার এই অপরাধের জন্য আমাকে ক্ষমা করবেন। আমার টাকাটা খুব দরকার। টাকাটা আমাকে দিলে খুব ভালো হতো। বলছি তো, আপনি এই মাসের টাকা অফিসে দেরির কারণে কেটে নেওয়া হয়েছে, আর আপনি এখন আসতে পারেন। তারপর আমি আমার ডেস্কে এসে বসে থাকলাম। তারপর বৃষ্টি আসে। কি হয়েছে? আপনাকে এমন দেখাচ্ছে কেন? কোনো সমস্যা? ম্যাম আমার বেতনটা দেয় নাই। তারপরে আমি আসার সময় ডিসিশন নিয়েছি ম্যামকে রেজিগনেশন পেপার দিয়ে আসবো, আর চাকরি করব না। চাকরি না করলে কিভাবে চলবেন? আমার আর এখানে থেকে লাভ কি বলুন? তারপর আমি ম্যাডামের রুমে গেলাম। গিয়ে আমি কি ভিতরে আসবো ম্যাম? হ্যাঁ আসুন। আবার কি বলবেন, তাড়াতাড়ি বলেন। জি ম্যাম, আমি আর চাকরি করব না। এই নেন আমার রেজিগনেশন পেপার। কেন আপনি চাকরি করবেন না কেন? কোনো সমস্যা নাকি? না ম্যাম, কোনো সমস্যাই নেই। আমার থাকলেই বা কি, আমি তো চাকরি ছেড়ে দিয়েছি। কেন আমাকে বলুন। আপনার কাছে আমি আর কোনো জবাব দিতে পারবো না। আমার চাকরি করার ইচ্ছা নাই আমার। আমি আপনার এটা থেকে বিরতি চাচ্ছি। এই কথা বলে আমি ম্যামের রুম থেকে বেরিয়ে এসে সোজা বাড়িতে যাওয়ার জন্য তৈরি হলাম। এই সময় বৃষ্টি এসে বলল, চলেন আপনার সাথে যাব। তারপর বৃষ্টিকে সঙ্গে নিয়ে চলতে লাগলাম। যাওয়ার সময় একটা রেস্টুরেন্টে ঢুকলাম। বৃষ্টি আমাকে জোর করলো আমার সমস্যাগুলো বলার জন্য। তারপর আমি আর অন্য কিছু না ভেবে বৃষ্টিকে সম্পূর্ণ ঘটনা বললাম। বৃষ্টি আমার এসব কাহিনী শুনে কাঁদতে লাগলো। আমিও বলতে বলতে কখন যে কেঁদে ফেললাম টেরি পেলাম না। তারপর বৃষ্টি আমাকে বলল যে তোমার ক্ষত স্থানটা একটু দেখি। তারপর আমি দেখাতে চাইনি, বৃষ্টি জোর করলো, তাই আমি আর না দেখিয়ে পারলাম না। তারপর বৃষ্টি আমাকে ডাক্তার দেখানোর জন্য অনেক জোর করলো, কিন্তু আমি তাকে বললাম, দেখো বৃষ্টি, এটা কোনোভাবেই সম্ভব না, আর ডাক্তার বলেছে এটার জায়গায় নতুন কিডনি বসালেও কোনো লাভ হবে না। কেন হবে না কেন? তুমি আমাকে বলো, তোমাকে ডাক্তার দেখালে এটা ঠিক হয়ে যাবে। না বৃষ্টি, তুমি যে ভাবছো এটা ঠিক তা না, এটা অন্যরকম। ডাক্তারও তখন বলেছিল এটা কখনো ভালো হবে যদি ক্ষতস্থানের মধ্যে কোনো প্রকার দাগ না পড়ে, কিন্তু তুমি তো দেখেছো এটা আরও অনেক খারাপ অবস্থা হয়ে গেছে। বৃষ্টি কথা শুনে কাঁদতে লাগলো। আমি জানি বৃষ্টি আমাকে খুব ভালোবাসে, কিন্তু কি করব, আমার কষ্টে ভরা জীবনে কাউকে জড়িয়ে লাভ কি? সে আরও বেশি কষ্ট পাবে। তার চেয়ে ভালো সবাই এমনিতে ভালো থাকুক। তারপর বৃষ্টির কাছ থেকে বিদায় নিয়ে বাসার দিকে রওনা দিলাম। প্রতিমধ্যে দেখলাম একটা কার সামনের দিকে আসতেছে বেপরোয়াভাবে। তারপর আমি নিশ্চিত হলাম যে আমার মৃত্যু এখানে হবে, কিন্তু না, হঠাৎ দেখলাম কারটা এখানে দেয়ালের সাথে ধাক্কা খেলো। তারপর দেখলাম কার থেকে একজন মানুষ বাইরে বের হয়ে পড়ে আছে।
আর তার মাথা ও অন্যান্য জায়গা দিয়ে রক্ত বের হচ্ছে। তারপর আমি তার কাছে গিয়ে দেখলাম, এ তো আমার অফিসের ম্যাম। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তারা বলল যে রোগীর শরীর অনেক রক্তক্ষরণ হয়েছে, তার এখন অনেক রক্ত লাগবে। তারপর আমি তাকে রক্ত দিলাম। তারপর হঠাৎ দেখলাম আমার আগের ম্যাডাম আসছে। আমি তাকে দেখে একটা জায়গায় সরে গেলাম যেন তিনি আমাকে দেখতে না পান। তারপর আমি বাসার দিকে রওনা দিলাম। যাত্রাপথে বৃষ্টির সাথে দেখা হলো। সে আমাকে দেখে বলল, আরে তুমি এখানে কি করছো? আর তোমার শার্টে রক্ত কেন? তোমার কি হয়েছে? আর তুমি কোথায় যাচ্ছ? না তেমন কিছু হয়নি, আমি ঠিক আছি। কি তেমন কিছু হয়নি? আমার তো মনে হচ্ছে অনেক কিছু হয়েছে। না, আমার কিছু হয়নি, আমি ভালো আছি। তাহলে তোমার শরীরে রক্ত কেন? আর এই রক্তই বা আসলো কোথা থেকে? আমাকে বলো, না হয় আমি আত্মহত্যা করব। আরে এসব কি বলো তুমি? আমার এই শরীরে সামান্য রক্তের চাপ দেখে তুমি এমন কথা বলছো? এসব কথা শুনতে আমার ভালো লাগে না। তাহলে বলো, তোমার শরীরে রক্ত আসলো কোথা থেকে? আর না হলে থাক, আর বলার দরকার নেই, আমি বলছি। তারপর সব ঘটনা খুলে বললাম। দেখি বৃষ্টি কাঁদছে। এই তুমি কাঁদছো কেন? দেখো আমার কান্নাকাটি একদমই পছন্দ না, সুতরাং তুমি এখন আর কান্নাকাটি করবে না। আচ্ছা, তুমি এসব উপকার করে তোমার কি লাভ হয় আমাকে বলো তো? তুমি তোমার জীবনকে কষ্ট দিয়ে কেন তুমি ওদের জন্য এসব করছো? এসব কিছু ওরা তুচ্ছ তাচ্ছিল্যের সাথে এমনিতেই ফেলে দিবে। তারপর বৃষ্টির সাথে আরও কিছুক্ষণ কথা বলার পর আমি আমার বাসার দিকে রওনা দিলাম। বাসায় আসি, আমার রুমে যাওয়ার জন্য ছাদে উঠি। যখনই রুমের তালা খুলে আমি ছাদে প্রবেশ করলাম, তখনই কেউ কোনো কিছু দিয়ে আমাকে আঘাত করে আমি তাকিয়ে দেখি রিয়া। মারছেন কেন? তোকে আজকে আমি, এটা বলে বাড়ি মারতে থাকে। তুই আমাকে চিঠি দেস, দেখ তোর কি করি। এটা বলে বাড়ি দিল। বাড়িটা গিয়ে লাগলো পেটে। বাড়ি খেয়ে আমি কিছুক্ষণের জন্য বসে পড়লাম। রিয়া ওর মতো মারে বাড়ি মেরে চলে যাওয়ার সময় দেখলো কয়েকটা ছেলে ছাদের নিচে দাঁড়িয়ে হাসছে। আর ওদের মধ্যে একটা বলছে, দেখ দোস্ত, ছেলেটা না আমাদের এসব কিছুর জন্য প্রতিদিন মেয়েটার হাতে মার খায়, কিন্তু কিছু বলে না। আহারে, বেচারার অবস্থা দেখে আমার কি করতে ইচ্ছে করছে জানিস? তখন তার বন্ধুরা সবাই একসঙ্গে বলে উঠল, না বললে জানবো কি করে? তখন ছেলেটা বলল, আমার ওকে চুম্মা খেতে ইচ্ছে করছে। তারপর আমি সেখান থেকে চলে আসলাম। দেখি রিয়া আমার পিছন পিছন আসছে আর আমার দিকে তাকিয়ে আছে। রিয়া এসে তাড়াতাড়ি করে আমার রুমে ঢুকে পড়ল। কি, আপনি আমার রুমে আসছেন কেন? আপনার এসব কাজের প্রমাণ হিসেবে তো আপনি দেখলেন ওদের এসব কাণ্ড কারখানা, আর এখন হয়তো আপনি আমাকে সরি বলবেন, তারপর বলবেন আমি অনেক ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। এমনভাবে বলবেন না, আমাকে ক্ষমা করে দেন। আমি আপনার প্রতি অনেক বড় অন্যায় করে ফেলেছি, আমার এই অন্যায়ের ক্ষমা হয় না। তারপর হঠাৎ আমি মাথা ঘুরে নিচে পড়ে গেলাম আর আমার কাটা জায়গা থেকে রক্ত বের হতে থাকলো। রিয়া এসব দেখে তো অবাক, সে একই করলো, যার কারণে আকাশের এমন অবস্থা। আকাশ কি কখনো তাকে ক্ষমা করবে? তারপর রিয়া আকাশকে খুব দ্রুত একটা হাসপাতালে নিয়ে গেল। আর তাকে নেওয়ার সাথে সাথে তার পরিচিত সেই ডাক্তার তাকে দেখে তাড়াতাড়ি ইমার্জেন্সি বিভাগে ঢুকালো। নীলা নতুন রোগীকে সেখানে দেখতে গিয়ে তো অবাক। তারপর ডাক্তার যা বলল তা শোনার জন্য হয়তো নীলা আর রিয়া ওদের কেউই প্রস্তুত ছিল না। আরে এই তো সেই রোগী। এই রোগীটার জন্য আমার অনেক দুঃখ লাগছে। কেন? আর বলো না, আমার তার বউকে থাপ্পড় মারতে মারতে মেরে ফেলতে মন চাইছে। কেন স্যার? সে আবার কি করলো? যে লোকটা তার বউয়ের পড়ালেখার জন্য নিজের সব কিছু ত্যাগ করতে পারে, আর তার বউকে ডাক্তার বানানোর জন্য সে তার একটা কিডনি দান করে, আর তার বিনিময়ে তার বউ আজ ডাক্তার। কিন্তু আমি তাকে অনেকবার ফোন করে বলছি আপনার শরীরে একটা কিডনি প্রতিস্থাপন করা প্রয়োজন, আর সেটা না করলে আপনার নানা ধরনের সমস্যা হতে পারে। তারপর কি হলো? কিন্তু লোকটা আমার কথা শুনলো না। সে বলল আমার বউ আগে একজন বড় ডাক্তার হোক, তারপর ও আমাকে চিকিৎসা করে ঠিক করে দিবে। কিন্তু লোকটার বউ ডাক্তার হওয়ার পর সে ও তার পরিবার তাকে ছেড়ে চলে গেল। আমি মাঝে মাঝে তাকে কিডনি প্রতিস্থাপনের কথা বললে সে বলতো আমার জীবনটা যার জন্য দিয়ে দিতাম ডাক্তার সাহেব, সে কিনা আমাকে এতটুকু বুঝলো না। সে যদি আমাকে তার জন্য জীবনটা দিয়ে দিতে বলতো ডাক্তার সাহেব, তাহলে আমি হাসতে হাসতে আমার জীবনটা তার জন্য দিয়ে দিতাম। কিন্তু সে আমাকে রেখে এখন একা থাকে। আমি তার কাছে গেলে সে আমাকে তাড়িয়ে দেয়। জানেন ডাক্তার সাহেব, সে এখন একজন বড় ডাক্তার হয়েছে বলে সে আমাকে ছোট লোক বলে গালি দেয়, আর তখন আমার অনেক খারাপ লাগে। জানেন ডাক্তার সাহেব, আমার না এই জীবনটা রেখে দিতে মন চাচ্ছে না। আমার কেন জানি মনে হচ্ছে আমি মরে গেলে আরও ভালো হতো। ডাক্তার সাহেব,
আপনি আমার বাকি যে কিডনিটা আছে সেটাও আপনি কাউকে দিয়ে দেন। আমার এই জীবনটা রাখতে আর ভালো লাগছে না। আপনি প্লিজ আমাকে মুক্ত করে দেন। ডাক্তার সাহেব, একটা মানুষ কতটা কষ্ট পেলে এমন কথা বলতে পারে জানেন? আমার তখন মনে হয়েছিল আমার জীবনটা দিয়ে দিই এরকম একটা মানুষের জন্য, যে কিনা আরেকটা মানুষের ভালোর জন্য এত কিছু করছে। শুধু তাই না, কয়েকদিন আগে এসেও সে একটা মহিলাকে হাসপাতালে নিয়ে আসছে, তারপর আবার তাকে রক্ত দিয়ে বাঁচিয়ে তোলে। আর আমি তাকে কিডনি প্রতিস্থাপনের কথা বলে যখন ওর পেটটা দেখতে লাগলাম, তখন দেখলাম তার পেটের মধ্যে মারাত্মকভাবে একটা জখম হয়েছে। আর আমার মনে হলো কেউ কোনো শক্ত কিছু দিয়ে ওইখানে আঘাত করেছে, যার ফলে তার অপারেশন করে কিডনি প্রতিস্থাপন করলেও সে কয়েক মাস পরে মারা যাবে। আর এখন তো তার এমন অবস্থা হয়েছে যে তার শরীর থেকে প্রচুর পরিমাণে রক্ত বেরিয়ে গেছে। এখন তার রক্তের খুব প্রয়োজন, কিন্তু তার রক্তের সাথে মিল এমন রক্ত এখন আমাদের কাছে নাই। ডাক্তারের মুখে এসব কথা শুনে রিয়া আর নীলা দুজনে খুব কাঁদছে। নীলা মনে মনে নিজেকে অনেক দোষী করছে, কারণ তার জন্য আজ আকাশের এমন অবস্থা। অন্যদিকে রিয়াও তার কাজের জন্য নিজেকে ক্ষমা করতে পারছে না, কারণ আকাশের এই অবস্থার জন্য সেও কম দায়ী নয়। তারপর হঠাৎ বৃষ্টি ছুটে এলো কোথা থেকে। সে এসে বলতে লাগলো, ডাক্তার সাহেব, আকাশের কি হয়েছে আমাকে বলুন ডাক্তার সাহেব। আচ্ছা, আপনি ওর কে হন? জি, আমি ওর সাথে একই অফিসে চাকরি করতাম। আমি ওর কলিগ, আর আমরা দুজন ভালো বন্ধুও বটে। ও ভালো, আসুন আমার সাথে। ডাক্তার বৃষ্টিকে আকাশের কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার সাথে সাথে বৃষ্টি দৌড়ে গিয়ে আকাশের কাছে গেল। তারপর বৃষ্টি বলে উঠল, আকাশ, কি হয়েছে তোমার? তোমার এই অবস্থা কিভাবে হলো? এ কথা বলে বৃষ্টি কাঁদতে লাগলো। বৃষ্টির এসব ঘটনা দেখে নীলা আর চুপ করে থাকতে পারল না। সে বলে উঠল, এই মেয়ে, তুমি আকাশকে ধরে এসব কি করছো? তুমি আকাশের কে যে আকাশকে ধরে এসব কিছু করছো? আমি আকাশের যেই হই না কেন, আপনি বলার কে? আর আপনি আকাশের কি হন? আমি ওর স্ত্রী হই, আর ও আমার স্বামী। খবরদার, আপনি আর কিছু বলবেন না। আপনি কোন মুখে বলছেন যে আপনি ওর স্ত্রী? আমার তো আপনাকে মেরে ফেলতে ইচ্ছে করছে, কারণ যে স্বামী তার স্ত্রীর পড়ালেখার জন্য নিজের কিডনি দান করে তার পড়াশোনার খরচ দেয় আর একজন ভালো ডাক্তার বানায়, সে কিনা আপনি। তার উপর এমনটা করতে পারলেন? আমার তো এখন মন চাচ্ছে আপনাকে কিছু একটা করে ফেলি। আপনি প্লিজ এখান থেকে সরে যান। আপনার চিকিৎসা লাগবে না, আমি আকাশকে বিদেশে নিয়ে চিকিৎসা করাবো। তবুও আপনি এখান থেকে চলে যান, আপনাকে দেখে আকাশ এমনিতেই মরে যাবে। এতক্ষণ ধরে ডাক্তার এসব নিজের চোখে দেখছিল, আর তার মেজাজটা আরও বেড়ে গেল নীলার উপর। তারপর ডাক্তার নীলাকে একটা থাপ্পড় মেরে বলতে শুরু করলো, নীলা, তুমি সেই মেয়ে? আমার ভাবতেই অবাক লাগছে। আজ থেকে তুমি আর এখানে চেম্বার করতে পারবে না। তোমাকে আমি আমার সামনে দেখতে চাই না। তোমাকে আমি ট্রান্সফারের ব্যবস্থা করছি। তোমার মতো এমন মেয়েকে আমি আমার চোখের সামনে থেকে দেখতে চাই না। তুমি প্লিজ এখান থেকে চলে যাও। তারপর নীলা কাঁদতে কাঁদতে চলে গেল আর রুমের বাইরে গিয়ে কাঁদতে লাগলো। তারপর ডাক্তার বলল, আকাশের জন্য এখন 4 ব্যাগ রক্ত দরকার। আকাশের যা ক্ষত হয়েছে তাতে মনে হয় সে আর বেশি দিন বাঁচবে না। আকাশের রক্তের গ্রুপ কি? আকাশের রক্তের গ্রুপ ও পজিটিভ। আমাদের এইখানে এখন ব্লাড ব্যাংকে রক্ত নাই, আর ওর রক্তের গ্রুপ এর সাথে এখানে কারো রক্তের গ্রুপের মিল নাই। ডাক্তার সাহেব, আমি রক্তের ব্যবস্থা করতেছি, আপনি কোনো চিন্তা করবেন না। আম্মু, আমাদের অফিসে আকাশ নামের একটা ছেলে চাকরি করতো না, সে তার রেজিগনেশন লেটার দিয়ে চাকরি থেকে চলে গেছে। কেন? আকাশ সাহেব তো ভালো একটা মানুষ, আর সে তো আমাদের অফিসের প্রত্যেকটা কাজের প্রতি খুব মনোযোগী ছিল। সে কি কারণে এমনটা করলো? আরে ধুর আম্মু, তুমিও যে কী সব কথা বলো না। আকাশ সাহেব বলছো কেন? আর সে এমন কী কাজ করতো যার কারণে তার এমন প্রশংসা করছো? আর তাকে আমার কাছে একটা পেন হিসাবে সারা দিন মনে হতো। আর কোনো একটা কাজ করলে এত কিছু পরিমাণ ত্রুটির মাঝে দেখা যেত। তার জন্য আমি তাকে মাঝে মধ্যে এগুলোর জন্য একটু বকাঝকা করতাম, তাই সে চাকরি ছেড়ে চলে গেছে। তবু আকাশ সাহেব খুব ভালো মানুষ, আর মানুষের কাজের ফাঁকে কিছু না কিছু ভুল হতে পারে, আর মানুষের সকল ভুল ধরতে নেই। ভুলটা সামান্য হলে তা কোনো সমস্যা হয় না, বড় হলে তা অন্য ব্যাপার। তুই আকাশ সাহেবের সাথে আমার মনে হয় অনেকটা অন্যায় করে ফেলেছিস। তার কাছ থেকে তুই ক্ষমা চেয়ে নিবি। মা, তুমি আকাশকে সাহেব বলছো কেন?
আর আমি বা আকাশের কাছে ক্ষমা চাইবো কেন? ক্ষমা তো ও চাইবে। ওর মতো একটা কুলাঙ্গারের জন্য আমার অফিসের কাজটা গুছিয়ে নিতে কষ্ট হতো। ম্যামের মা ম্যামের এসব কথা শুনে চুপ হয়ে গেল। তখন বৃষ্টি তাদের মাঝে এসে ম্যামকে বলল, আচ্ছা ম্যাম, আপনি একটু আগে এসব কি যেন বলছিলেন? এগুলো সবগুলো আমি শুনতে পারিনি, তবে আমার মনে হয় আমি অর্ধেক হলেও শুনেছি। ও, তুমি অলরেডি সব শুনে ফেলেছ। আসলে আমি কি বলবো আর তোমাদের সম্পর্কে? তোমাদের মতো ছোট লোকের এই স্বভাব, অন্যের কথা শুনে নেওয়া। এছাড়া কী বা হতে পারে বলো? ম্যাম, আমরা ছোট লোক হতে পারি, তবে আপনার মতো একটা অকৃতজ্ঞ নই। মানে কি বলতে চাও তুমি? কি বলবো তোকে? এই, তুমি আমার অফিসে চাকরি করে আমাকে তুই করে বলছো? তোমার তো সাহস কম না? সাহসের কি দেখছস তুই? তোর মতো মেয়েকে আমাদের ম্যামের মেয়ে বলে মানতে আমার কষ্ট হচ্ছে। এই, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। তুমি জানো না তুমি কার অফিসে কাজ করো। আমি ইচ্ছে করলে তোমাকে চাকরি থেকে বের করে দিতে পারি। তুই আমাকে চাকরির ভয় দেখাচ্ছিস? আরে তোর মতো মেয়ের অফিসে আমি চাকরি করব না। আজকে বিকেলে আমি রিজাইন পেপার দিয়ে আসব। আমার তোর মতো অকৃতজ্ঞ ব্যক্তির চাকরির দরকার নেই, যে কিনা একটা ভালো মানুষকে এমন সব কথা বলতে পারি। আমার ভাবতে খুব ঘৃণা হচ্ছে। মানে কি বলতে চাও তুমি? আরে তোকে আর কি বলবো, তুই অফিসে জয়েন করার পর থেকে আকাশ সাহেবের মতো একটা ভালো মানুষের সাথে অনেক খারাপ ব্যবহার করছস। আবার তার সকল কাজের সামান্যতম ভুলের জন্য তুই এসব কাজ তাকে দিয়ে অনেকবার করাইছস। যেসব ভুলের জন্য তেমন কোনো সমস্যা হয় না, তুই সেসব ভুলের জন্য দিনের পর দিন আকাশ সাহেবের প্রতি অনেক খারাপ ব্যবহার করছস। তারপর আবার মাস শেষে তুই আকাশ সাহেবকে তার বেতনের 1 টাকাও দেস নাই। আকাশ সাহেব কতটা কষ্ট করে নিজের জীবনটা চালাইছে জানোস তুই? এগুলোর কিছু জানবি কি করে? তুই তো টাকার মায়ে অন্ধ হয়ে গেছ। তারপর আবার পরের মাসের টাকার জন্য আকাশ সাহেব তার অপারেশন করাতে পারে নাই। তুই ওই মাসের টাকাও আকাশ সাহেবকে দেস নাই। তারপর আকাশ সাহেব অনেক রাগে দুঃখে চাকরি ছেড়ে দিছে। তারপর ওই দিন যে তুই গাড়ি অ্যাক্সিডেন্ট করলি, সেদিন আকাশ সাহেব না থাকলে হয়তো তোর মতো মেয়ের লাশ হয়তো কবরে থাকতো, বুঝছস? আকাশ সাহেব তোকে ওই দিন গাড়ি থেকে নামিয়ে কোনো গাড়ি না পেয়ে নিজের কোলে করে তোকে হাসপাতালে নিয়ে যায়। তারপর তোর শরীর থেকে অনেক রক্ত গেছে, তার কারণে তোর রক্তের 3 ব্যাগ দরকার হয়, কিন্তু তখন হাসপাতালে ব্লাড ব্যাংকে রক্ত ছিল না। তারপর আকাশ সাহেব তোকে 3 ব্যাগ রক্ত দিছে, রক্ত দিয়ে বাঁচাইছে। আর তুই কি না তার সম্পর্কে এসব বাজে কথা বলতেছিস? জানোস, লোকটা তার জীবনের শুরু থেকে এখন পর্যন্ত সারাটা জীবন মানুষের ভালোর জন্য করেছে, কিন্তু যেসব মানুষগুলোর জন্য করেছে তারা তাকে বিন্দুমাত্র দাম দিল না, এমনকি তার স্ত্রীও তাকে দাম দিল না। অথচ তার বউয়ের জন্য সে কত কিছুই না করছে। তাকে ডাক্তার বানানোর জন্য নিচে তার কিডনি দান করেছে, তার বউয়ের পড়াশোনার খরচ দিতেন। আজ সেই বউ ডাক্তার হয়ে তাকে ছোট লোক বলে অপমান করে, তাকে ডিভোর্স দেওয়ার কথা বলে। তারপর তাকে তার চোখের সামনে সে না দেখার জন্য খারাপ ভাষায় কথা বলে। শুধু এই না, তাকে বাড়ি থেকে বের করে দেয়। তারপর তিনি বাসা ভাড়া করে থাকেন, আর ওইখানে এক মেয়ে তার সাথে অনেক খারাপ ব্যবহার করতে থাকে। তার অপারেশন করার জায়গায় সে অনেক খারাপভাবে আঘাত করে, যার কারণে সেখানে এখন এমনভাবে জখম হয়ে গেছে যে সে আর বেশি দিন এই দুনিয়ার মাঝে নাই। জানেন সে কথা? জানেন সে কোথায় আছে? সে আজ এই হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। হয়তো আপনাদের মতো স্বার্থপর মানুষগুলোর ভালোর জন্য তিনি আজকে দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। তার জন্য এখন 4 ব্যাগ রক্তের দরকার, কিন্তু এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া গেল না। আর ও পজিটিভ রক্ত এখন হাসপাতালে নেই, আর এখন পর্যন্ত বড় কোনো হাসপাতালের খোঁজও পাওয়া গেল না। তারপর ম্যাম দেখি একটা মোবাইল নিয়ে তার কয়েকটা ফ্রেন্ডকে কল করে, তাদের মধ্যে 3 জনের রক্ত ও পজিটিভ। তারপর তাদেরকে ঠিকানা দিল এবং বলল দ্রুত হাসপাতালে আসতে। তারপর তারা দ্রুত হাসপাতালে আসলো। হাসপাতালে আনার পর ডাক্তার তাদের রক্ত পরীক্ষা করে দেখলেন এবং দেখার পর ডাক্তার বলেন রক্ত নেওয়া যাবে। তবে একটা প্রশ্ন, এদের মধ্যে কি কেউ আগে রক্ত দিয়েছে কিনা? তারপর দুজনে বলল তারা দিছে, একজন বলে দেয়নি। তারপর ডাক্তার তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা কে কখন রক্ত দিছো এবং কয় মাস আগে দিছো? তারপর তাদের মধ্যে একজন বলল সে 2 মাস আগে দিছে, আরেকজন বলল 5 মাস আগেও রক্ত দিছে। তারপর ডাক্তার তাদের মধ্যে 2 জনকে রক্ত দেওয়ার জন্য নিলেন এবং তাদের কাছ থেকে 4 ব্যাগ রক্ত নিলেন। তারপর তা আকাশের শরীরে দিলেন এবং অপেক্ষা করতে থাকলেন তার কখন জ্ঞান আসবে।
এরপর ডাক্তার কিছুক্ষণের জন্য অন্য রোগীকে দেখতে গেলেন এবং কোনো সমস্যা হলে তাকে জানাতে বলবেন। তারপর ডাক্তার সেখান থেকে চলে গেল। এদিকে প্রায় 5 ঘন্টা পর আকাশের জ্ঞান আসলো। জ্ঞান আসার পরও সে চোখ মেলে দেখলো পাশে বৃষ্টি, রিয়া এবং নীলা দাঁড়িয়ে আছে। তখন রিয়া আকাশকে বলল, আকাশ, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি বুঝতে পারিনি, আমি তোমার সাথে অনেক বড় ভুল করে ফেলেছি। প্লিজ আকাশ, তুমি আমাকে ক্ষমা করে দাও। কে তুমি? আর আকাশের কাছে ক্ষমা চাইতেছে কেন? তারপর রিয়া বলল তার নাম রিয়া। তারপর বৃষ্টি বলল, ও তুমি সেই রিয়া যার কারণে আজকে আকাশের এই অবস্থা? আজকে আকাশ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল সেই তোমার মতো অহংকারী এই মেয়েটার জন্য। সে এখন মোটামুটি সুস্থ আছে। প্লিজ আকাশ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি যদি জানতাম এগুলো, তাহলে আমি কি তোমার সাথে এমনটা করতাম? তুমি বলো। প্লিজ আকাশ, তুমি আমাকে ক্ষমা করে দাও, না হলে আমি নিজেকে কোনোদিনই ক্ষমা করতে পারবো না। বাহ, ক্ষমা করে দাও, এই কথাটা অনেক সহজ, কিন্তু আপনি যে ক্ষমার অযোগ্য কাজটা করেছেন তা ক্ষমা পাওয়ার যোগ্য কি না নিজে নিজেকে প্রশ্ন করে দেখেন। আপনার মতো মেয়ের জন্য একটা নিরীহ ছেলের প্রাণ চলে যাচ্ছে, এটি কিভাবে মেনে নেওয়া যায়? তারপর আপনি আবার তার কাছে এসে ক্ষমা চাচ্ছেন। আপনাদের কাছে ক্ষমা জিনিসটা হলো একটা ব্যবহার্য বস্তুর মতো, যেখানে আপনারা একটা জিনিস ব্যবহারগুলো অনেক দিন পর ছুঁড়ে ফেলে দিলেন, তারপর আবার উঠিয়ে এগুলোকে কয়েকদিনের জন্য আপনারা ব্যবহার করলেন। আপনার মতো লোকেরা এগুলো খুব ভালো করে পারে। আকাশ সাহেব, আপনার জন্য একটা সুসংবাদ আছে। সেটা হলো আপনার জন্য 2টো কিডনি পাওয়া গেছে, যেগুলো আপনার দেহে প্রতিস্থাপন করলে আপনি আবার ঠিক সাধারণ মানুষের মতো চলতে পারবেন। ডাক্তার সাহেব, আপনি অপারেশনের ব্যবস্থা করেন, যা টাকা খরচ হয় আমি দিব। আপনি প্লিজ জলদি আকাশের অপারেশনের ব্যবস্থা করেন। তারপর আকাশের অপারেশন হলো এবং ডাক্তাররা সাকসেস হলো তার মাঝে এগুলো সঠিকভাবে প্রতিস্থাপন করে, এবং আকাশ সুস্থ হতে হতে প্রায় 1 মাস এর অধিক সময় লেগে গেল। যে নীলার জন্য আমি এত কিছু করলাম, আর যার জন্য আমি আমার জীবনের সমস্ত কিছু দিয়ে দিতাম, কিন্তু সে নীলা আমাকে এতটুকু বুঝলো না, আর সে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল এবং আমাকে অনেক কষ্ট দিয়ে দূরে ঠেলে দিল। আর বৃষ্টি তার বন্ধুত্বের জন্য এত কিছু করলো, আমি তার জন্য কিছুই করতে পারলাম না। বৃষ্টি তার ভালোর জন্য অনেক কিছু করলো, কিন্তু বিনিময়ে সে একটুকু ভালোবাসা পেতে চায়। তারপর পরবর্তী পার্ট পেতে কমেন্টে জানান। আপনারা গল্প পড়ছেন কিন্তু লাইক কমেন্ট কেন করছেন না? এটা কিন্তু খারাপ অভ্যাস, পরিবর্তন করবেন। মনে কেউ কষ্ট নিয়েন না। ধন্যবাদ সবাইকে।